সমুদ্রে অনেক সময় দেখা যায় এক ধরনের ছোট মাছ বড় হাঙ্গরের গায়ে আটকে থাকে বা এমনকি ডুবুরির মুখে লেগে যায়। দেখতে অদ্ভুত মনে হলেও এই মাছগুলোর কাজ একেবারে হিসেব করে হয়। এই মাছকে বলে রেমোরা বা সাকার ফিশ। এরা সমুদ্রে হেঁটে চলা হিচ হাইকারের মতো, যারা বড় মাছ যেমন হাঙ্গর বা তিমির গায়ে লেগে ভেসে বেড়ায়। এরা মুখ বা পেট দিয়ে না, বরং মাথার উপর দিকে থাকা এক ধরনের সাকশন ডিস্ক দিয়ে গায়ে আটকে থাকে, যা একবার লেগে গেলে সহজে ছাড়ে না। তবে এরা কোনো ফ্রি লোডার না, মানে শুধু সুবিধা নেয় না, বরং তারা ওই বড় মাছের শরীর পরিষ্কার রাখে। হাঙ্গরের গায়ে থাকা পরজীবী, মৃত চামড়া বা ক্ষুদ্র খোসা খেয়ে নেয়। এভাবে হাঙ্গরের কোনো ক্ষতি না করে বরং তার স্বাস্থ্য ভালো রাখে। এজন্য অনেক সময় বিজ্ঞানীরা বলে রেমোরা হচ্ছে সমুদ্রের মোবাইল ক্লিনার। আরও আশ্চর্য ব্যাপার হলো, আফ্রিকার কিছু মাছ ধরার জনগোষ্ঠী এই রেমোরা মাছকে ব্যবহার করে অন্য মাছ ধরার জন্য। তারা এই মাছটাকে দড়ি দিয়ে বেঁধে বড় মাছের আশেপাশে ছাড়ে। রেমোরা গিয়ে কোনো বড় মাছের গায়ে লেগে পড়ে, আর জেলে সেই রেমোরার সঙ্গে টানা দড়ি ধরে টেনে এনে বড় মাছ তুলে আনে। এই পুরো ব্যবস্থাটা যেমন জৈবিক তেমনি ব্যবহারিক, কারণ বড় মাছ যেমন সহজে ধরা পড়ে না, তেমনি তাদের কাছে অন্য মাছও সহজে যেতে চায় না। কিন্তু রেমোরা যেহেতু পরিচ্ছন্নতার কাজ করে, বড় মাছ তাদের সহ্য করে, আর সেই বিশ্বাসই কাজে লাগিয়ে স্থানীয় মানুষ বড় মাছ ধরে। রেমোরা মাছ নিজে বড় না, ওজনেও হালকা, কিন্তু তাদের শরীরে একেবারে মাথার উপরে থাকা সাকশন ডিস্কের কারণে তারা নিজেদের এমনভাবে আটকে রাখতে পারে যে সমুদ্রের জোয়ার, ঢেউ, এমনকি গতি কোনোটাই তাদের আলাদা করতে পারে না। এটাই প্রমাণ করে প্রকৃতির মধ্যে ছোট জিনিসও বড় ভূমিকা রাখতে পারে, শুধু ব্যবহারটা ঠিকঠাক হলে। আর এই কারণে রেমোরা মাছ এখনও গবেষকদের চোখে এক বিশেষ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। একদিকে পারস্পরিক সহায়তা, আরেকদিকে মানুষের উদ্ভাবনী ব্যবহারের এক জ্যান্ত নমুনা। এই গাছটির নাম অ্যামরফোফালাস টাইটানাম, অনেকে একে ডাকে কর্পস ফ্লাওয়ার নামে। এটি সাধারণ কোনো ফুল নয়, বরং এমন এক উদ্ভিদ যেটি একবার ফোটার আগে 10 বছর পর্যন্ত অপেক্ষা করায় এবং একবার ফোটার পর মাত্র 2 রাত স্থায়ী হয়। এই ফুলটি দেখতে অনেকটা একটি বিশাল বাঁশি বা ত্রিশূলের মতো, যার বাইরের আবরণ রক্তচাপা সবুজ লালচে রঙের এবং ভিতরে এক ধরনের পচা মাংসের মতো গন্ধ ছড়ায়। এই গন্ধটা এমনভাবে তৈরি হয় যেন পচা ইঁদুর, গলিত পনির আর পুরনো রসুনের গন্ধ একসাথে মিশে গেছে। এই গাছের উৎপত্তি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে, তবে এখন বিশ্বের বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে এটিকে গবেষণার জন্য লাগানো হয়। যখন এই ফুল ফোটে তখন সেটি ধীরে ধীরে প্রসারিত হয়ে এক ধরনের শঙ্কু আকৃতির স্প্যান্ডিক্স তৈরি করে, যেটি ফুলটির কেন্দ্রস্থল, এবং এখান থেকে সে গন্ধ বের হয়। এই গন্ধের মূল উদ্দেশ্য হলো পতঙ্গকে আকর্ষণ করা, যাতে তারা পরাগায়নের কাজ করতে পারে। ফুলটি ফোটার সময় এর স্প্যাডিক্স বা মধ্যস্থ কলাটি নিজেই গরম হতে শুরু করে এবং তাপমাত্রা একসময় 104 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত পৌঁছায়। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে গন্ধ আরও দ্রুত ছড়ায় এবং এটি রাতে বেশি তীব্র হয়, কারণ তখন পোকামাকড় চলাচল বেশি হয়। এই ফুলে পুরুষ ও স্ত্রী অংশ থাকে, কিন্তু একসাথে সক্রিয় হয় না, তাই নিজের পরাগ দিয়ে নিজে গর্ভধারণ করতে পারে না। ফুলটি ফোটার পুরো প্রক্রিয়া প্রায় 2 সপ্তাহ ধরে চলে। প্রথম সপ্তাহে এটি ধীরে ধীরে প্রসারিত হয়, তারপর এক রাতের মধ্যে সম্পূর্ণরূপে খুলে যায়। এরপর আবার কিছুদিনের মধ্যে সেটা শুকিয়ে পড়ে। শুকিয়ে যাওয়ার পর এর মধ্যস্থ কলা বা স্প্যাডিক্স থেকে লালচে ফল হয়, যেগুলোর ভিতরে থাকে বীজ। এটি যে কারণে এত আলোচনায় আসে তা হলো এর আকৃতি, গন্ধ ও সময়। প্রথমত, এই ফুলের উচ্চতা প্রায় 6 থেকে 8 ফুট পর্যন্ত হয়, ফলে এটা যে কোনো গার্ডেনেই চোখে পড়ে। দ্বিতীয়ত, এর গন্ধ এতটাই তীব্র এবং অস্বস্তিকর যে কেউ যদি কাছে থাকে নাক চেপে না রাখলে দাঁড়িয়ে থাকা যায় না। এবং তৃতীয়ত, এটি 10 বছর অপেক্ষা করার পর ফোটে এবং মাত্র 2 দিনের জন্য ফোটে। যখন কোনো গার্ডেনে এই ফুল ফোটে তখন হাজার হাজার দর্শক তা দেখতে আসে এবং অনেক সময় মিডিয়াতে খবর হয়, কারণ এই সময়টি যদি কেউ মিস করে তাহলে পরবর্তীবার সেটি দেখার জন্য হয়তো আবার কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই কর্পস ফ্লাওয়ার শুধু দেখতে বা ঘ্রাণেই ভিন্ন না, বরং এর গঠন, পরাগায়ন ব্যবস্থা, তাপ উৎপাদনের পদ্ধতি এবং সীমিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক পতঙ্গ আকর্ষণের কৌশল, সব মিলিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্ভিদ, যার প্রতিটি ফোঁটায় গবেষণা ও অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ধরনের সামরিক প্লেনগুলোর মধ্যে একটি হলো E-4B নাইট ওয়াচ, যেটা ডুমসডে প্লেন নামেও পরিচিত। এই প্লেনকে নিয়ে কোনো দেশের মিডিয়ায় গর্ব করা হয় না। সাধারণ মানুষের চোখে এটি খুব একটা দেখা যায় না, কিন্তু যখন এই প্লেন আকাশে ওঠে তখন গোটা পৃথিবীর প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখ সেদিকে চলে যায়। কারণ এই প্লেন আকাশে উঠলে বুঝতে হয় কোনো একটা দেশে জরুরি সামরিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সরাসরি যুদ্ধকালীন বিমান কমান্ড সেন্টারে প্রবেশ করেছেন। E-4B মূলত
একটি উড়ন্ত যুদ্ধ ঘাঁটি। এটা তৈরি করা হয়েছে বোয়িং 747 এর সামরিক সংস্করণ থেকে। এর ভেতরে প্রেসিডেন্টের জন্য সুরক্ষিত কেবিন, মিলিটারি কমান্ড চেম্বার, একাধিক যোগাযোগ সিস্টেম, পারমাণবিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সঙ্গে সংযুক্ত লিঙ্ক, এমনকি প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে রিয়েল টাইম যোগাযোগের বিশেষ চ্যানেলও থাকে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই পারমাণবিক হামলার আশঙ্কা দেখা দেয় তখন প্রেসিডেন্ট এই বিমানে উঠে পুরো যুদ্ধ পরিচালনা করতে পারেন। এমনকি পাল্টা পারমাণবিক প্রতিঘাতের আদেশও এখান থেকেই দেওয়া সম্ভব হয়। এই প্লেন সবসময় পুরোপুরি চালু অবস্থায় মাটিতে প্রস্তুত থাকে। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরের 365 দিন এই প্লেন কখনোই সম্পূর্ণরূপে বন্ধ থাকে না। কারণ এই বিশ্বের যে কোনো মুহূর্তে যদি পারমাণবিক হুমকি দেখা দেয় তাহলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা একসাথে এই বিমানে উঠে সরাসরি আকাশ থেকে সারা পৃথিবীর সামরিক অভিযান ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন। E-4B এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা EMP রেজিস্ট্যান্ট, অর্থাৎ কোনো পারমাণবিক বিস্ফোরণের সময় যে ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয় সেটা অন্যান্য যন্ত্রপাতি বা বিমানের সবকিছু বিকল করে দিতে পারে, কিন্তু এই প্লেনের যন্ত্রপাতি তাতে কোনোভাবে কাজ করা বন্ধ করে না। এটার ভেতরে দেয়াল, সার্কিট কন্ট্রোল ইউনিট, এমনকি কাচ পর্যন্ত এমনভাবে শিল্ডিং করা যে কোনো ধরনের পারমাণবিক বা সাইবার আক্রমণ প্রতিরোধ করতে পারে। এই বিমানে থাকা যোগাযোগ সিস্টেম এতটাই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো সাবমেরিন, জাহাজ, রাডার, বেস, স্যাটেলাইট, এমনকি অন্য যুদ্ধ বিমানগুলোর সঙ্গে একযোগে যোগাযোগ রাখা হয়। কোনো উপগ্রহ ব্যবস্থা নষ্ট হলেও বিকল্প ব্যবস্থা থাকে, ফলে প্রেসিডেন্ট সবসময় তথ্য পেয়ে যান এবং এক মুহূর্ত সিদ্ধান্ত গ্রহণে বাধা পড়ে না। এমনকি প্লেনটাকে পুরোপুরি উড়ন্ত সদর দপ্তর হিসেবেও ব্যবহার করা যায়। এই প্লেন সাধারণত আকাশে দেখা গেলে সেটার মানে হয় নিচে বড় ধরনের হুমকি তৈরি হয়েছে, কারণ প্রেসিডেন্ট কখনোই এমন বিমানে ওঠেন না যদি না বিষয়টা পারমাণবিক যুদ্ধ, বড় ধরনের সন্ত্রাস বা সাইবার আক্রমণের আশঙ্কা পর্যন্ত না গড়ায়। আর একবার যদি E-4B আকাশে উঠে যায় তার মানে পুরো সামরিক বাহিনী ওয়ার রেডিনেসে চলে যায় এবং পৃথিবীর যে কোনো কোণের প্রতিপক্ষের উপর পাল্টা আঘাত আনার জন্য সব প্রস্তুতি চালু হয়ে যায়। চাবুক মারার সময় যে আওয়াজ শোনা যায় সেটা অনেকেই ভাবে কাপড় বা বাতাস ছিঁড়ে যাওয়ার শব্দ, কিন্তু বাস্তবে এই শব্দ তৈরি হয় সোনিক বুম থেকে। মানে চাবুকের মাথা যখন সামনে এগোয় তখন তার গতিবেগ এত বেশি হয়ে যায় যে সেটা শব্দের গতির চেয়ে বেশি চলে যায়। শব্দের গতি প্রতি ঘন্টায় 1235 কিলোমিটার বা প্রতি সেকেন্ডে প্রায় 343 মিটার। চাবুকের আগা যখন হাত থেকে ছোড়া হয় সেটা সাপের মতো একটানা সামনে এগোতে থাকে এবং শেষে তার মাথা এমন গতিতে ছুটে যায় যে শব্দের গতি ছাড়িয়ে যায়। তখনই একটা শক ওয়েভ তৈরি হয় আর সেই শক ওয়েভ কানে পৌঁছায় একটা হঠাৎ ফাটার মতো আওয়াজ হিসেবে। এই ঘটনাটা পুরোপুরি পদার্থবিজ্ঞানের ব্যাপার। চাবুককে যে রকম করে তৈরি করা হয় তার শুরুতে মোটা অংশ থাকে আর শেষ প্রান্ত একেবারে সরু। চাবুক যখন ঘোরানো হয় তখন পুরো শক্তি মোটা অংশ থেকে সরু অংশের দিকে চলে যায়। এই শক্তি ছড়িয়ে না গিয়ে কেন্দ্রীভূত হয় একেবারে আগার দিকে, ফলে চাপ পড়ে সরু অংশে আর সেই অংশ প্রচণ্ড গতিতে ছুটে যায় সামনে। সেখানেই গতি বেড়ে গিয়ে সেটা সাউন্ড ব্যারিয়ার ভেঙে দেয়, ঠিক যেমন যুদ্ধ বিমান সুপারসনিক গতিতে গেলেই বুম শব্দ হয়। চাবুকের শেষ অংশটা এত হালকা এবং সূক্ষ্ম থাকে যে ওটা বাতাসের বাধা খুব সহজেই কাটিয়ে যেতে পারে। যেহেতু চাবুক হাতে থাকলেও সেটাকে এক ধাক্কায় পুরোপুরি ছোড়া হয় না, বরং তার ভেতরে এক ধরনের ঢেউয়ের মতো আন্দোলন তৈরি হয়। সেই ঢেউ এক এক করে এগোতে এগোতে একেবারে আগায় গিয়ে কেন্দ্রীভূত হয়। এই মুহূর্তে শেষ প্রান্ত এত দ্রুত ছুটে যায় যে তা 1 সেকেন্ডের ভগ্নাংশের শব্দের গতিকেও ছাপিয়ে যায় এবং তখনই শোনা যায় সেই চর বা ট্যাশ শব্দটা, যেটাকে আমরা চাবুকের ফাটা শব্দ ভাবি। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটা হাই স্পিড ক্যামেরা দিয়ে বিশ্লেষণ করে দেখেছেন। দেখা গেছে চাবুকের আগা প্রতি সেকেন্ডে 1200 থেকে 1400 ফুট পর্যন্ত অতিক্রম করতে পারে, যেটা শব্দের গতির চেয়ে বেশি। এমনকি সেই অংশ দিয়ে চলার সময় বাতাসে এক ধরনের কন্ডেনসেশন শকওয়েভ বা চাপের ঢেউ তৈরি হয় যা সুপারসনিক জেট প্লেনের মতো আচরণ করে। এই কারণেই চাবুক শুধু একটি দড়ি না, এটা হচ্ছে মানব সভ্যতার প্রথম তৈরি এমন বস্তু যা শব্দের গতির চেয়ে বেশি গতি তৈরি করতে পারে। যুদ্ধবিমান বা গুলি সুপারসনিক হলেও মানুষ নিজ হাতে চাবুক চালিয়ে প্রথম সনিক বুম তৈরি করেছিল 1000 বছর আগেই। আর এটা এতটাই কার্যকর ছিল যে প্রাচীন যুগে চাবুক শুধু পশু তাড়ানো নয়, শত্রুকে ভয় দেখানোর জন্যও ব্যবহার হতো। এই ঘটনাটা প্রমাণ করে যে সরু হালকা কিছু যদি সঠিকভাবে শক্তি ধারণ করে সামনে চালানো যায় তাহলে সেটা শব্দের গতি ছাড়িয়ে যেতে পারে এবং সেই ধাক্কায় বাতাসে তীব্র শব্দের ঢেউ তৈরি করে, যেটা আমরা চাবুক মারার মুহূর্তে স্পষ্ট শুনতে পাই।
সাধারণভাবে যে কোনো কাঠ কাটার মেশিন, বিশেষ করে টেবিল শ, এটা এত দ্রুত ঘোরে যে একবার যদি হাতে গিয়ে পড়ে তাহলে পুরো আঙুল বা তালুর অংশ কেটে যেতে 1 সেকেন্ডও লাগে না। এই কারণে অনেক সময় কাঠের কারখানায় বা ফার্নিচার ওয়ার্কশপে মেশিন অপারেটরদের হাত কেটে যাওয়া বা আঙুল হারানো খুব সাধারণ একটা দুর্ঘটনা হিসেবে ধরা হয়। কিন্তু এখন এমন এক প্রযুক্তি এসেছে যেখানে এই ধরনের মেশিন চালানোর সময় কেউ ভুল করে হাত দিয়ে ব্লেডের খুব কাছেও চলে গেলে সেটার কিছু হয় না, কারণ এই মেশিনে এমন একটা সেন্সর বসানো থাকে যেটা ত্বকের উপস্থিতি বুঝে ব্লেডকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়, আর পুরো ঘটনা ঘটে মাত্র 5 মিলি সেকেন্ডের মধ্যে। এই প্রযুক্তির নাম স স্টপ। এটা মূলত একটা ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম যেটা কাঠ কাটার সময় ব্লেডের সংস্পর্শে যদি মানুষের ত্বক আসে সেটা সঙ্গে সঙ্গে শনাক্ত করে, কারণ মানুষের শরীর বিদ্যুৎ পরিবাহী আর কাঠ না। এই সেন্সর ব্লেডে মাইক্রো কারেন্ট চালিয়ে রাখে এবং সেই ব্লেড যখন কিছু কাটে তখন সেই কারেন্ট ব্লেডের মাধ্যমে সিগন্যাল পাঠায়। যদি হঠাৎ করে সেই সিগন্যালের ভোল্টেজ বা রেজিস্ট্যান্স বদলে যায়, মানে কেউ ত্বক নিয়ে ব্লেডে ছোঁয়, তাহলে সেন্সর বুঝে ফেলে এখানে মানুষ স্পর্শ করেছে, আর সেই মুহূর্তে হাই স্পিড ব্রেকিং ইউনিট চালু হয়ে ব্লেডের ঘূর্ণন থামিয়ে দেয়। এই থামানো শুধু মোটর বন্ধ করে নয়, পুরো ব্লেডকে একটা অ্যালুমিনিয়াম ব্লকে ধাক্কা দিয়ে আটকে ফেলা হয়। এটা এমনভাবে কাজ করে যেন কারো শরীরে হাতুড়ির মতো কিছু এসে আটকে যাচ্ছে। ব্লেড একচিটিয়া ঘূর্ণি থেকে হঠাৎ বন্ধ হয় এবং সেই ব্লকটা ব্লেডের শরীর কেটে সেটাকে নিচের দিকে টেনে নিয়ে যায় যাতে সেটা আর উপরে ঘুরতে না পারে। পুরো ঘটনাটা ঘটে এক চোখের পলকের ভেতরে, তাই কেউ হাত দিয়েও বুঝতে পারে না যে ব্লেডে হাত লাগলো, ততক্ষণে ব্লেড থেমে গেছে। এর ফলে বড় কোনো ক্ষতি হয় না, অনেক সময় সামান্য স্ক্র্যাচ হয়, রক্ত পড়ে না বললেই চলে। যারা টেবিল শ মেশিন চালান তারা জানে এই ছোট্ট ভুল কত ভয়ানক হতে পারত, আর এই প্রযুক্তির কারণে সেই বিপদ পুরোপুরি এড়ানো যায়। তবে এই থামানোর পরে ব্লেড আর ব্লক দুটোই রিপ্লেস করতে হয়, কারণ ব্লকটা একবার ব্লেডে ধাক্কা দিলে সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এই প্রযুক্তি এখন অনেক উন্নত দেশে বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে কোনো কাঠের মেশিন দোকান বা কারখানায় যদি স স্টপ না থাকে তাহলে সেটাকে অনুমতি দেওয়া হয় না, কারণ এই ছোট্ট সিস্টেমই প্রতি বছর হাজার হাজার মানুষের আঙুল কেটে যাওয়া ঠেকিয়ে দিতে পারে, আর সেটা এমনভাবে করে যাতে কাজ বন্ধ হয় না, বরং নিরাপদভাবে চালানো যায়। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মেশিন ব্লেড থামাতে গিয়ে মানুষের ত্বকের উপর কোনো চাপ ফেলে না, শুধু স্পর্শ চিহ্নেই ব্লেডকে সরিয়ে দেয়। তাই পুরো কাটার প্রক্রিয়ায় নিরাপত্তা বজায় রেখে কাজ চালানো সম্ভব হয়।